2021 সালের পর থেকে শিশির অধিকারী আর দিব্যেন্দু অধিকারী তারা তৃণমূলে রইল নাকি তারা বিজেপিতে রইল, গোটা বাংলার মানুষ আমরা কেউ বুঝতে পারলাম না। তাই জন্য আমরা আপনাদেরকে বলছি, এই দেখবেন যেমন দল পরিবর্তন হচ্ছে এমন অনেক খেলা হয়, সে খেলার নাম যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। যে যেমন পারছে সাজছে। আজ থেকে 3 বছর আগে শুভেন্দু অধিকারী ইফতারের সময় তিনি মুসলমান দরদি হওয়ার জন্য মাথায় ফেজ টুপি পরে ইফতার করতে যেতেন, আর যেই না বিজেপিতে যোগদান করলেন এখন আর মাথায় ফেজ টুপি পরে ইফতার করছেন না, এখন হঠাৎ করে পাগড়ি পরে নিয়েছেন মাথায়, এখন গায়ে নামাবলী জড়িয়ে নিয়েছেন, বলছেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শুভেন্দু ঘরে ঘরে। সাথী সভাপতি উপস্থিত, আমার কমরেডসরা, সাধারণ মানুষজন, পথ চলতি সাধারণ মানুষজন, এই অঞ্চলের ব্যবসায়ীবৃন্দ, আমার মাইকের আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে, আমার মা ও বোনেরা, আমার সমবয়সীরা, সবাইকেই প্রথমে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা শুনেছেন সিপিআইএম আমাকে ভোটে দাঁড় করিয়েছে। আমি কোনো আকাশ থেকে নেমে আসা কেউ নই। হঠাৎ করে রাজনীতির ময়দানে আমার জন্ম হয়নি, হঠাৎ করে রাজনীতির ময়দানে আমাকে আপনি দেখতে পেয়েছেন, ব্যাপারটা এমন নয়। গান, খেলা, মেলা এসবের জন্য আমি খুব বিখ্যাত তাও নয়, ডায়লগবাজির জন্য যে আমি খুব একটা বিখ্যাত তাও নয়, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিগত যত বছর ধরে এই পশ্চিমবাংলার বুকে যত রকমের দুর্নীতি হয়েছে, যত রকমের চুরি হয়েছে, যত রকমের এই টাকার খোঁজ, টাকা খুঁজে পাওয়া গেছে, 100 দিনের কাজের টাকার দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, শিক্ষক নিয়োগ, এসএসসি, টেট, সব কিছু নিয়োগ দুর্নীতি নিয়ে রাস্তা এবং আদালতে আমরা ক্রমাগত একের পর এক লড়াই করে গেছি। হঠাৎ করে রাজনীতির ময়দানে যদি কেউ চলে আসে তাহলে মানুষ একটু ভুরু কুচকে দেখেন যে তুমি হঠাৎ করে এখন কেন আবির্ভাব হলে বাবা। আমরা আপনাদেরকে একটাই কথা স্পষ্টভাবে বলতে চাই, ভোট আপনার অধিকার। আপনি যাকে ভোট দেবেন আগামী 5 বছর আপনার কথা তারা দিল্লিতে তুলে ধরবে, এটাই গণতন্ত্রের নিয়ম। মা ও বোনেরা, যত দূর অবধি আমার আওয়াজ যাচ্ছে, আমার সমবয়সীরা, আমার গুরুজনেরা যত দূর অবধি আমার কথা পৌঁছাচ্ছে, আপনাদেরকে জানতে চাইছি 2019 সালে এই লোকসভা কেন্দ্রে যিনি ভোটে জিতেছিলেন তিনি আর অন্য কেউ নন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি আর অন্য কেউ নন, তিনি শিশির বাবুর ছেলে। তিনি আর অন্য কেউ নন, তিনি অধিকারী পরিবারের ছেলে। আমরা আপনাদের কাছে জানতে চাইছি, শেষ 5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ এলাকার কোন কাজটা করলো? আমরা আপনাদের কাছে জানতে চাইছি, শেষ 5 বছর ধরে দিব্যেন্দু অধিকারী তিনি কোন কাজটা করলেন সাধারণ মানুষের জন্য? বরং 2021 সালের পর থেকে শিশির অধিকারী আর দিব্যেন্দু অধিকারী তারা তৃণমূলে রইল নাকি তারা বিজেপিতে রইল, গোটা বাংলার মানুষ আমরা কেউ বুঝতে পারলাম না। তাই জন্য আমরা আপনাদেরকে বলছি, এই দেখবেন যেমন দল পরিবর্তন হচ্ছে এমন অনেক খেলা হয়, সে খেলার নাম যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। যে যেমন পারছে সাজছে। আজ থেকে 3 বছর আগে শুভেন্দু অধিকারী ইফতারের সময় তিনি মুসলমান দরদি হওয়ার জন্য মাথায় ফেজ টুপি পরে ইফতার করতে যেতেন, আর যেই না বিজেপিতে যোগদান করলেন এখন আর মাথায় ফেজ টুপি পরে ইফতার করছেন না, এখন হঠাৎ করে পাগড়ি পরে নিয়েছেন মাথায়, এখন গায়ে নামাবলী জড়িয়ে নিয়েছেন, বলছেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শুভেন্দু ঘরে ঘরে। আমরা আপনাদেরকে বলছি, এরা নেতা নাকি এরা যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগী? কখনো হিন্দু সেজে ভোট চাইতে যাচ্ছে আর কখনো মুসলমান সেজে ভোট চাইতে যাচ্ছে। আমরা বলছি, এই দল পরিবর্তন করে নেতার লাভ হতে পারে, এই দল পরিবর্তন করে নেতার পকেট ভরতে পারে, এই দল পরিবর্তন করে সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো উপকার হয় না। একথা আজকে বাংলার মানুষ হাড়ে 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 বুঝতে পারছে। কিসের জন্য লড়াই করছি? কেন লড়াইয়ের ময়দান আঁকড়ে পড়ে আছি?
কেন এই লড়াই লড়তে নেমেছি? এই লড়াই লড়তে নেমেছি তার কারণ, একটা হলদিয়ায় শিল্প তালুক গড়ে তুলেছিলাম আমরা, শিল্প গড়ে তুলেছিলাম আমরা, শিল্পাঞ্চল গড়ে তুলেছিল বামফ্রন্ট। হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে একের পর এক হলদিয়া শিল্প কলকারখানা আমরা গড়ে তুলেছিলাম সেই সময়তে। শেষ 12 বছর 13 বছর ধরে মমতা ব্যানার্জির আমলে, তৃণমূল কংগ্রেসের আমলে নতুন কোনো শিল্প ব্যবসা বাণিজ্য হলদিয়াতে আসলো না, বরঞ্চ উল্টে একের পর এক শিল্প কলকারখানা সবাই ঝাঁপ বন্ধ করে বাইরে চলে গেলেন। শিল্পের জমি, কারখানার জমি তা এখন প্রমোটিং করে, দালালি করে বিক্রি করে দেয়া হচ্ছে। আর এই সব অঞ্চলের মানুষ, নন্দকুমার বিধানসভার মানুষ, মহিষাদল বিধানসভার ছেলেমেয়েরা, হলদিয়া বিধানসভার ছেলেমেয়েরা, এই তমলুক লোকসভা কেন্দ্রের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করলো, কেউ ক্লাস 8 পাস করলো, কেউ 10, কেউ 12, কেউ গ্র্যাজুয়েশন পাস করলো, আজকে চাকরি না পেয়ে কেউ দোকানে বসতে বাধ্য হচ্ছে, কম বয়সী ছেলেটা আজকে টোটো চালাতে বাধ্য হচ্ছে, অথবা পরিবারকে বিদায় জানিয়ে বাইরের রাজ্যে আজকে কাজ করতে যেতে হচ্ছে। তার কারণ পশ্চিম বাংলা থেকে শিল্প তাড়িয়ে শিশির বাবুর ছেলে সাংসদ হয়েছে, অধিকারী পরিবার সাংসদ হয়েছে, আর কালীঘাটের ব্যানার্জি পরিবার মুখ্যমন্ত্রী হয়েছে, ভাইপো সাংসদ হয়েছে, টাকা এসছে, ক্ষমতা এসছে, আর গোটা বাংলার ছেলে মেয়েদের, তমলুকের ছেলে মেয়েদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে এই দুই পরিবার। তাই আমরা বলছি, আমরা বিচার চাই। কোথায় যাবে বাংলার ছেলেমেয়েরা? ছেড়ে দিন সিপিএম, তৃণমূল, বিজেপি সব ভুলে যান। শুধু একবারের জন্য বলুন তো, ছেলেমেয়েরা কোথায় যাবে? এখন যাদের বয়স 20 থেকে 35 বছর, 18 থেকে 35 বছর, কোথায় যাবে এই অংশের ছেলেমেয়েরা? কোথায় কাজ করতে যাবে? পেটে যদি দুটো দানা পানি না পড়ে, দুটো পয়সা ইনকাম না করতে পারে, কোথায় যাবে আমার বেকার ছেলেটি? কোথায় যাবে আমার বেকার বোনটি? কোন রাজ্যে কাজ করতে যাবে? কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। বামফ্রন্ট আমরা বলেছিলাম কৃষি আর শিল্প একসাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে, কিন্তু সেদিনকে এই নন্দীগ্রামের আন্দোলনকে সামনে রেখে অধিকারী পরিবার আর কালীঘাট এই দুজনে মিলে মতলব করে নিজেরা ক্ষমতায় এসছে। কিন্তু নন্দীগ্রাম, কেন নন্দীগ্রামের বুকে একটা হলদিয়া গড়ে তোলা গেল না? নন্দীগ্রামের আন্দোলন করে আপনি সিপিআইএমকে তাড়িয়ে দিলেন, তাতে সিপিআইএম এর কোনো ক্ষতি হয়নি। সিপিএম এখনো মাথা তুলে লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই অঞ্চলের সাধারণ ছেলে মেয়েদের যে ক্ষতি হয়ে গেল, তার ক্ষতিপূরণ কে দেবে? এই প্রশ্ন আজকে জানতে চাই।